হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড সামেটিভ এভালুয়েশন। আমরা আজ শুরু করব যে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের বিপরীতকোণের ধারণা থেকে সময় ও কার্য অধ্যায় পর্যন্ত যে সমস্ত অঙ্ক সম্ভাব্য অঙ্ক এই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে আসতে পারে সেই সব অঙ্কগুলো আমরা আজকে আলোচনা করব। তা তোমরা সবাই জানো যে এই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন কত নাম্বারের হয় এবং সময় কত। ফুল মার্ক হবে, মানে টোটাল 50 নাম্বারের হবে এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তাহলে প্রথমে আমরা বিপরীতকোণের ধারণা, আমরা যে এই চ্যাপ্টারগুলো প্রত্যেক চ্যাপ্টার থেকে যে আমরা অঙ্কগুলো শিখেছি সেই চ্যাপ্টার থেকে আমরা কিছু কিছু অঙ্ক আমরা দেখব যে এই অঙ্কগুলো আসতে পারে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন যেহেতু বিপরীতকোণের ধারণা এই অধ্যায় থেকে শুরু হবে, তাই আমরা বিপরীতকোণের ধারণা থেকে কি অঙ্ক আসতে পারে সেটা আমরা দেখব। তাহলে প্রথমে দেখো, এখানে আমরা বিপরীতকোণের ধারণা সম্বন্ধে আমরা অবগত হয়েছি। এবার আমরা দেখব যে কোন উপপাদ্য আসতে পারে। যেমন এখানে দেখো একটা উপপাদ্য আছে, দুটি সরল রেখার পরস্পরকে ছেদ করলে যে দুটি বিপরীত কোণ উৎপন্ন হয় তাদের প্রতি জোড়া কোণের পরিমাণ পরস্পর সমান। তোমরা এই অঙ্কটা করতে পারো। উপপাদ্য 1 এখানে প্রমাণ করে দেওয়া আছে, তোমরা এটা অবশ্যই দেখবে। তার সঙ্গে সঙ্গে একটা কোণের মান দেওয়া থাকলে দুটি পরস্পর সরল রেখা যদি ছেদ করে এবং যে কোণগুলো উৎপন্ন হচ্ছে, যদি একটা কোণ দেওয়া থাকে তাহলে বাকি কোণগুলোর মান আমরা নির্ণয় করতে পারবো। এগুলো আমরা আগেই শিখেছি। যদি না দেখে থাকো তাহলে বিপরীতকোণের ধারণা ভিডিও আলোচনা করা হয়েছে, তোমরা ওই অঙ্কগুলো আগে দেখে নেবে। এবার আসি কোষে, দেখি অঙ্কগুলোতে কি কি অঙ্ক সম্ভাব্য অঙ্ক আসতে পারে। দেখো এখানে কোষে দেখি 7.1-এর তোমরা 11 নম্বর অঙ্কটা দেখতে পারো। 11 নম্বর অঙ্কতে কি আছে? 11 নম্বর অঙ্কতে আছে যে দুটি সরল রেখা পরস্পর ছেদ করলে যে 4টি কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 4 সমকোণ। এটাই তোমাকে প্রমাণ করতে হবে। যেমন এই একটা ধরো, দুটো সরল রেখা পরস্পরকে ছেদ করছে, তাহলে এই যে 4টা কোণ উৎপন্ন হচ্ছে, এই 4টা কোণের সমষ্টি হবে 4 সমকোণ। মানে কত? 360 ডিগ্রি হবে। এটাই প্রমাণ করতে হবে। তোমরা এই অঙ্কটা দেখতে পারো, 11 নম্বরের অঙ্কটা। তোমরা দেখতে পারো 12 নম্বরের অঙ্কটা। পি কিউ আর ত্রিভুজের পি কিউ আর সমান হচ্ছে পি কিউ আর। কিউ আর বাহুকে উভয় দিকে বর্ধিত করলে যে বহিঃকোণ উৎপন্ন হয় তাদের মান হচ্ছে সমান। তোমরা, আমি যে সমস্ত সাজেশন আলোচনা করছি সেই সমস্ত অঙ্কগুলো তোমরা চ্যানেলে গিয়ে এই বিপরীত কোণের ধারণার পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তে আলোচনা করা হয়েছে, তোমরা দেখে নেবে। এখান থেকে পুরো সমাধান করে দেওয়া আছে। তাহলে আমরা বিপরীতকোণের ধারণা থেকে আমরা 3টে অঙ্ক এখান থেকে আমরা সম্ভাব্য বলে মনে করছি। যেমন উপপাদ্য 1 আর কোষে দেখি থেকে আমরা দুটো অঙ্ক নিলাম, 11 এবং 12। এবার আসবো 8 নম্বর অধ্যায়, সমান্তরাল সরল রেখা ও ছেদকের ধর্ম। এখান থেকে আশা করব তোমরা এই ছেদক সম্বন্ধে অবগত, এবং এখানে যে অঙ্কগুলো আসতে পারে যে কোণ সম্বন্ধে অঙ্ক তুলে দিতে পারে, যেমন অন্তস্থ কোণ, বহিস্থ কোণ, অনুরূপ কোণ, একান্তর কোণ, এই কোণগুলো বের করতে বলতেই পারে। এখান থেকে সম্ভাব্য যে কোষে দেখি অঙ্কগুলো থেকে আমরা দেখব সেটা হচ্ছে
কোষে দেখি 8-এর, দেখো এখানে কোষে দেখি 8-এর আমরা এইখানে 9 নম্বরের প্রমাণটা দেখব যে এ বি ও সিডি দুটি সমান্তরাল সরলরেখার ভেতর ও যে কোনো একটি বিন্দু ওপি এবং ও কিউ যথাক্রমে এ বি ও সিডি সরলরেখার উপর লম্ব। প্রমাণ করি পি ও কিউ বিন্দু তিনটি সমরেখ। তোমরা এটা দেখে নেবে। তাহলে কোষে দেখি 8-এর 9 নম্বরের অঙ্কটা, আর দেখবো আমরা 10 নম্বরের অঙ্কটা। দুটি কোণের প্রতি জোড়া বাহু পরস্পর সমান্তরাল, প্রমাণ করি যে কোণ দুটি সমান অথবা পরস্পর সম্পূরক। তাহলে কোষে দেখি 8 থেকে আমরা সম্ভাব্য বলে মনে করছি 9 আর 10 নাম্বার। এবার আসবো আমরা 9 নাম্বার অধ্যায়, ত্রিভুজের দুটি বাহু এবং তাদের বিপরীত কোণের সম্পর্ক। এখান থেকে কোন কোন অঙ্কগুলো আসতে পারে চলো দেখি। এখান থেকে আমরা জেনেছি যে সর্বসমতার শর্তাবলীগুলো আমরা জেনেছি। যদি কেউ না জেনে থাকো তাহলে তোমরা এই অধ্যায়ের ভিডিওগুলো দেখে নেবে। যেমন হচ্ছে সর্বসমতার শর্তাবলীগুলো যেমন আমরা আলোচনা করেছিলাম, বাহু বাহু বাহু, কোন কোন বাহু, অতিভুজ, উচ্চতা বাহু এবং বাহু বাহু কোণ, এই 4টা শর্ত আমরা আলোচনা করেছিলাম। আশা করি তোমরা সবাই এগুলো জানো। তাহলে আমরা এই কোষে দেখি 9 থেকে যে সমস্ত অঙ্ক দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে সম্ভাব্য বলে মনে করব সেটা হচ্ছে, দেখো এখানে উপপাদ্য 4-এরটা আমরা করব। কি আছে উপপাদ্যতে? যে কোন ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলো পরিমাণ সমান হবে। তোমরা এই উপপাদ্যর প্রমাণটা করবে। এখান থেকে এই একটা সম্ভাব্য বলে মনে হচ্ছে। এবার আসি আমরা কোষে দেখি 9। কোষে দেখি 9-এর আমরা 5 নাম্বারেরটা করব, যে প্রমাণ করি যে সমবাহু ত্রিভুজের ভূমিকে উভয় দিকে বর্ধিত করলে যে দুটি বহিঃ কোণ উৎপন্ন হয় তাদের পরিমাণ সমান। তোমরা আমি যে সমস্ত সম্ভাব্য অঙ্কগুলো বলছি সেগুলো সবই কিন্তু তোমরা প্রত্যেক অধ্যায়ে যে ভিডিওগুলো আলোচনা করা হয়েছে সেখানে তোমরা পেয়ে যাবে। তাহলে এখানে 5টা সম্ভাব্য বলে মনে করছি, এরপরে 6টা। প্রমাণ করি যে সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটির দৈর্ঘ্য সমান। তাহলে এখান থেকে আমরা দিলাম এখানে উপপাদ্য 4 এবং কোষে দেখি থেকে 5, 6 এবং 8 নাম্বারেরটা। দেখো কি বলা আছে, একটি সমকোণী ত্রিভুজের এ বি সি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের এ বি অতিভুজ আর বি এস সি কোণের সমদ্বিখণ্ডক এডি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে এসি যোগ সিডি সমান হচ্ছে এ বি। আমরা জাস্ট এখানে শুধু অঙ্কগুলো বলছি। তোমরা সমাধান চাইলে তোমরা 8ম শ্রেণীর প্লে লিস্টে গিয়ে ওখান থেকে তোমরা প্রত্যেক সমাধান দেখতে পারো। এরপরে আমরা দেখব 10 নাম্বারেরটা। দুটি সরলরেখার পি কিউ এবং আর এস বাহু সরলরেখাকে এক্স বিন্দুতে এমন ভাবে ছেদ করে যাতে এক্স পি সমান হচ্ছে এক্স আর এবং কোণ পি এস এক্স সমান হচ্ছে আর কিউ এক্স হয়। প্রমাণ করি যে পি ত্রিভুজ পি এক্স এস সর্বসম হচ্ছে ত্রিভুজ আর কিউ এক্স। তাহলে আমরা ত্রিভুজের দুটি বাহু এবং তাদের বিপরীত কোণের সম্পর্ক থেকে কয়টা অঙ্ক আমরা সম্ভাব্য বলে মনে করছি? এখান থেকে 1টা এবং এখান থেকে 4টা, 5টা অঙ্ক আমরা সম্ভাব্য বলে মনে করছি, মানে আসতে পারে। এরপরে চলে যাব অধ্যায় 10 নম্বর অধ্যায়, ত্রৈরাসিক। ত্রৈরাসিক থেকে কিরকম অঙ্ক আসতে পারে চলো দেখি। তাহলে ত্রৈরাসিক অধ্যায় থেকে আমরা কোষে দেখি 10.1-এর এখান থেকে আমরা যে অঙ্কটা দেখব সেটা হচ্ছে 7 নম্বরের অঙ্কটা। 7 নম্বরের অঙ্কটা আমরা করব যে একটি কারখানায়
1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন সময় লাগে। যদি ওই কারখানায় আরো 2টি মেশিন বসানো হয় তাহলে একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কতদিন সময় লাগবে? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে দেখি। এই একটা অঙ্ক আসতে পারে, আর একটা অঙ্ক আসতে পারে, সেটা হচ্ছে তোমার 5 নাম্বারেরটা। 5 নাম্বারের অঙ্কটা কি আছে? মঙ্গলপুর গ্রামের একটি আশ্রয় শিবিরে 4000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল। 3 দিন পরে 1000 জন লোক অন্য জায়গায় চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবার তাদের আর কতদিন চলবে? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখ। আমরা তাহলে কোষে দেখি 10.1 থেকে আমরা দুটো অঙ্ক সম্ভাব্য বলে মনে করছি। একটা হচ্ছে 5, একটা হচ্ছে 7 নাম্বারেরটা। এবার আসবো কোষে দেখি 2-এর। কোষে দেখি 2 থেকে আমরা কোনটা কোনটা সম্ভাব্য বলে মনে করব? দেখো 3 নাম্বারেরটা। 3 নাম্বারেরটা কি আছে? যে একটি কৃষি খামারের 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে। প্রথম 4 দিনে সম ক্ষমতা সম্পন্ন 5টি ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করলো। সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আর কয়টি ট্রাক্টর লাগবে? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। এটা একটা। 4 নম্বরেরটাও আমরা সম্ভাব্য বলে মনে করছি। দেখো 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার 3/7 অংশ সারান। যদি আরো 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন লাগবে? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তাহলে 10.2 থেকে আমরা 3, 4 এবং 5 নাম্বারটা দেখবো। 5 নাম্বারটা কি আছে? 5 অশ্বক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 4 ঘন্টার উপরে তুলতে পারে। 7 অশ্বক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। এবং আমরা দেখব 9 নাম্বার অঙ্কটা। এই অঙ্কটা খুব ভেরি ইম্পর্টেন্ট। 9 নাম্বার অঙ্কটা কি আছে? একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2.1/4 গুণ। 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে। 2700 মিটার 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে? তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখবি। তোমরা এটা ভালো করে করবে। তাহলে কোষে থেকে আমরা 3, 4, 5, 9 এবং 12 নম্বরের অঙ্কটা দেখব। 12 নম্বরের অঙ্কটা কি আছে? যে একটি গ্রামে 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে 8 দিনে 120 মিটার রাস্তা তৈরি করতে পারেন। আরো 6 জন লোক কাজটির সাথে যুক্ত হলো এবং দৈনিক কাজের পরিমাণ আরো 2 ঘন্টা করে বাড়ানো হলো। এখন 9 দিনে কত দৈর্ঘ্যে রাস্তা তৈরি করা যাবে? তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে আমরা এই ত্রৈরাশিক পদ্ধতি থেকে আমরা তাহলে কোষে দেখি 10.1 থেকে দুটো অঙ্ক সম্ভাব্য বলে মনে করছি এবং 10.2 থেকে আমরা 1, 2, 3, 4 এবং এই 12 পাঁচটা অঙ্ক সম্ভব বলে মনে করছি। 3, 4, 5, 9 আর 12 নাম্বার অঙ্কটা। এবার আসি শতকরা থেকে। শতকরা থেকে কোনগুলো সম্ভাব্য বলে মনে হচ্ছে দেখা যাক। তাহলে শতকরা অধ্যায়ে প্রথমে তোমাদেরকে জানতে হবে শতকরা থেকে ভগ্নাংশ, ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশ। এগুলো সম্বন্ধে আশা করি তোমরা ধারণা পেয়েছো এবং যদি কারোর এরকম ধারণা না থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে। যে অধ্যায়ের যে ভিডিওগুলো আলোচনা করা হয়েছে, যে অঙ্কগুলো আলোচনা করা হয়েছে সেই সমস্ত ভিডিওগুলো আগে দেখে নেবে। তাহলে এখান থেকে যে অঙ্কগুলো সম্ভাব্য বলে মনে করা হচ্ছে সেটা হচ্ছে যে তোমরা 10 নম্বরের অঙ্কটা করতে পারো। শতকরা থেকে কিন্তু একটু বেশি অঙ্ক করতে হবে, কারণ এখান থেকে খুব অঙ্কগুলোই জটিল মনে হবে, কিন্তু তোমরা যে সমস্ত অঙ্কগুলো বলছি সেই সমস্ত অঙ্কগুলো করে যাবে, আশা করি এর মধ্যে পেয়ে যাবে। তাহলে প্রথমে আমরা দেখবো যে 10 এর অঙ্কটা। তাহলে শতকরা অধ্যায় থেকে 10 নম্বর অঙ্কটা কি আছে? যে একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালাম, 10% বাড়ালাম। ওই বর্গক্ষেত্রের
ক্ষেত্রফল শতকরা কত বাড়ালে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করো, কত বাড়লো ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। এরপরে আমরা 12 নম্বর একটা দেখবো কি আছে। চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে হিসাব করে লিখি। তাহলে এখান থেকে আমরা দুটো দিলাম, তার সঙ্গে সঙ্গে আমরা 15 নম্বর অঙ্কটা দেখব যে একটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছে, বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন হিসাব করে লিখি। তারপরে আসি 17 নম্বর একটা, আমিনা বিবির বেতন প্রথমে কত বৃদ্ধি পেয়েছে, 20% বৃদ্ধি পেয়ে পরে আবার 20% হ্রাস পেল, তাহলে আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো হিসাব করে লিখি। আর আমরা দেখব 18 নম্বরটা, একটি আয়তক্ষেত্রের 15% দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলো এবং প্রস্থ 15% হ্রাস করা হলো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল হিসাব করে লিখি। তাহলে এখান থেকে আমরা 1 2 3 4 5 শতকরা থেকে আমরা 5টা অঙ্ক সম্ভাব্য বলে মনে করছি, 10 12 15 আর 17 আর 18। তোমরা অঙ্কগুলো দেখে নেবে। এরপরে আসি মিশ্রণ থেকে। মিশ্রণ থেকে দেখি এখান থেকে কি কি সম্ভাব্য বলে মনে হচ্ছে। এবার আমরা দেখব মিশ্রণ থেকে। দেখো এখানে আমরা 117 পৃষ্ঠা 117 নাম্বার পৃষ্ঠা 10-এর অঙ্কটা দেখব। কি আছে যে আমার ভাই একটি জগে 3:1 অনুপাতে সিরাপ ও জল মিশিয়ে এক প্রকার শরবত তৈরি করেছে, ওই শরবতের কত অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে জল ও সিরাপের পরিমাণের অনুপাত 2:1 হবে হিসাব করে লিখি। তোমরা এই অঙ্কটা দেখতে পারো, একটা 10 নম্বরের অঙ্ক মিশ্রণ থেকে। এবার আমরা কোষে দেখি 12 থেকে দেখি কোন কোন অঙ্কগুলো আসতে পারে। দেখো 5 নম্বরের অঙ্কটা কি আছে যে এক প্রকার জার্মান সিলভারে তামা ও দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত 4:3:2। এই ধরনের 54 কিগ্রা জার্মান সিলভারে আর কত কিগ্রা দস্তা মেশালে সেই পরিমাণের অনুপাত 6:5:3 হবে হিসাব করে লিখি। এবার 5-এর পরে আমরা 7 নম্বরেরটা দেখব যে দুইটি সমান আয়তনের পাত্রে যথাক্রমে 1/3 ও 1/4 অংশে ফলের রস ছিল, আমি পাত্র দুটির অবশিষ্টাংশ জল পূর্ণ করে অন্য একটি পাত্রে সমগ্র জল মিশ্রিত ফলের রস ঢাললাম, নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত কত হবে হিসাব করে লিখি। এরপরে আমরা অঙ্কটা দেখব 9 নম্বরে, দুই প্রকার পেতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত যথাক্রমে 8:3 ও 15:7। এই দুই প্রকার পিতল 5:2 অনুপাতে মেশালে যে নতুন প্রকার পিতল পাওয়া যাবে তাতে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কি হবে হিসাব করে লিখি। এরপরে 11 নম্বর অঙ্কটা দেখব যে একটা শরবতে এক পাত্র শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে, ওই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে হিসাব করে লিখি। তাহলে এখান থেকে আমরা কোষে দেখি থেকে 5 7 9 11 এই 4টা অঙ্ক, তার সঙ্গে সঙ্গে এখানে আমরা 117 পৃষ্ঠায় 10-এর অঙ্কটা আমরা সম্ভাব্য বলে মনে করছি। মানে এই মিশ্রণ থেকে অর্থাৎ 12 নম্বর অধ্যায় থেকে আমরা 10 মানে 1টা 2টো 3টে 4টা 5টা অঙ্ক আসতে পারে বলে মনে করছি। এরপরে আমরা দেখব যে বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদকের বিশ্লেষণ অধ্যায়ে অর্থাৎ 13 নম্বর অধ্যায়ে কোনটা কোনটা আসতে পারে। চলো এখানে দেখি যে এখানে যে আমরা উৎপাদক বিশ্লেষণটা আমরা শিখেছি সেটা হচ্ছে মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতি বা ইংরেজিতে বলা হয় মিডল টার্ম ফ্যাক্টর। এই পদ্ধতিতে আমরা উৎপাদক বিশ্লেষণ করেছি। আশা করি তোমরা এই উৎপাদকের বিশ্লেষণ অঙ্কগুলো মিডল টার্ম পদ্ধতিতে শিখেছো। এবার এখান থেকে যে সমস্ত অঙ্কগুলো আসতে পারে সেগুলো আমরা
দেখব। দেখো এখানে প্রথমে যে কোনো একটা সিম্পল একটা উৎপাদক বিশ্লেষণ করতে দিতে পারে, তার সঙ্গে সঙ্গে আমরা দেখব এখানে যে নিজে করি 13.1 এখানে সিম্পল দেওয়া আছে উৎপাদক বিশ্লেষণ, তোমরা তো এগুলো জানোই। তার সঙ্গে সঙ্গে কোষে দেখি 13.1 আমরা কোন অঙ্কটা গুরুত্বপূর্ণ বলে মনে করছি। দেখো এখানে তাহলে কোষে দেখি 13.1 থেকে অঙ্ক করার আগে তার আগে আচ্ছা আমরা প্রথমে 13.1 থেকে আমরা দেখবো যে কোনগুলো আসতে পারে। দেখো এখান থেকে আসতে পারে এই 2 এর 10 নাম্বারেরটা, x ইন্টু x প্লাস 1 ইন্টু x প্লাস 3 ইন্টু x মাইনাস 4 ইন্টু x মাইনাস 6 প্লাস 24 আসতে পারে 12টা, x ইন্টু x প্লাস 3 ইন্টু x প্লাস 6 ইন্টু x প্লাস 9 প্লাস হচ্ছে 56। 13টা দেখবে x স্কোয়ার মাইনাস ax প্লাস a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা খুব ভালো করে দেখবে। এবং 14টা এক্স স্কোয়ার মাইনাস bx প্লাস bx মাইনাস a প্লাস 3b ইন্টু a প্লাস 2b। আর দেখবে 16 নাম্বারেরটা এইটা এক্স স্কোয়ার প্লাস 4ab মাইনাস এক্স স্কোয়ার মাইনাস b স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে 13.1 থেকে আমরা 1 2 3 4 5টা অঙ্ক আমরা দেখব এবং আসবে বলে মনে করছি। এবার 13.2 থেকে এই 13.2 কোষে দেখি 13.2 এর আগে আমরা তার আগের পৃষ্ঠা 130 নাম্বার পৃষ্ঠা, 130 নাম্বার পৃষ্ঠার এই অঙ্কটা দেখব যে এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 স্কোয়ার মাইনাস 5ab প্লাস বি স্কোয়ার, এই ধরনের একটা উৎপাদক বিশ্লেষণ দিতে পারে বা দিতে পারে এই ধরনের একটা অঙ্ক দিতে পারে। এটা এটা একটা উৎপাদক বিশ্লেষণ, এটা একটা উৎপাদক বিশ্লেষণ। এখানে আরেকটা কি আছে 2 ইন্টু স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার মাইনাস a মাইনাস 1 বাই a মাইনাস 7, মানে এই দেখো এটা একটা বিশ্লেষণ দেওয়া আছে, এটা একটা বিশ্লেষণ দেওয়া আছে। আর কোষে দেখি 13.2 এর আমরা করব 3-এর 6 নম্বরের অঙ্কটা স্কোয়ার প্লাস 1 মাইনাস 6 বাই স্কোয়ার, এই অঙ্কটা দেখব। তার সঙ্গে সঙ্গে আমরা দেখব 12 নম্বরের অঙ্কটা, 1-এর 12 নম্বর অঙ্কটা 2a টু দি পাওয়ার 6 মাইনাস 13a কিউব মাইনাস 24, এই অঙ্কটা দেখবো। আর এখান থেকে আর বেশি কিছু দিচ্ছি না। আর একটা দেখবে এখান থেকে যে এই 3-এর 1-এরটা, 3-এর 1 নম্বরেরটা ax স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস a, এই অঙ্কটা দেখবে। আর একটা দেখবে 2 নম্বরেরটা যে এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে কোষে দেখি 13.2 থেকে আমরা দিলাম 1 2 3 4, 4টা প্লাস হচ্ছে এখানে একটা দেখে নেবে। আর 13.1 থেকে দিলাম আমরা কয়টা 1 2 3 4 5, 5টা অঙ্ক আসবে বলে মনে করছি। এবার 14 নম্বর অধ্যায় বীজগাণিতিক সংখ্যামালার গসাগু ও লসাগু থেকে দেখি যে কোন অঙ্কগুলো আসবে বলে মনে হচ্ছে। দেখো এখানে আমরা তো সবাই লসাগু ও গসাগু সম্বন্ধে জানি এবং কিভাবে লসাগু গসাগু বের করতে হয়। এখানে বীজগাণিতিক সংখ্যামালার বের করতে হবে, সেহেতু নর্মাল একটা লসাগু গসাগু বের করতে দিতেই পারে। এবং এরপরেও যে অঙ্কগুলো দিতে পারে একটু জটিল টাইপের, সেটা হচ্ছে আমরা দেখব যে কোন কোন অঙ্কগুলো দিতে পারে। এখানে নিজে করি যে যে অঙ্কগুলো আছে নিজে করি 14.1 তোমার 3, নিজে করি 14.4, নিজে করি 14.5, এগুলো থেকে সিম্পল তোমার দেওয়া আছে লসাগু গসাগু। আমরা দেখব যে কোষে দেখি 14 থেকে কোন অঙ্কটা আসতে পারে। আমরা এখান থেকে 3-এর 5 নম্বরের অঙ্কটা দেখব যে স্কোয়ার মাইনাস 1 আর দেওয়া আছে এ কিউব মাইনাস 1, আর একটা টার্ম দেওয়া আছে কি স্কোয়ার প্লাস a মাইনাস 2। আর দেখব আমরা 3-এর
3 এর 9 নাম্বারেরটা a স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার প্লাস 2bc বি স্কয়ার মাইনাস সি স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস 2ac আর একটা দেওয়া আছে সি স্কয়ার মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস 2ab। এবার আমরা দেখব 4 এর 5 নাম্বারেরটা x টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস y4 আর একটা দেওয়া আছে কি টার্ম এক্স কিউব ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 আর এখানে আছে এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস এই তার হোল কিউব। তাহলে আমরা দেখলাম 3 এর 5 9 আর 4 এর 5 এরটা এবং 5 এর 3 এরটা a কিউব মাইনাস 4 স্কয়ার প্লাস 4a আর দেওয়া আছে কি এ স্কয়ার প্লাস a মাইনাস 6 আর একটা দেওয়া আছে a কিউব মাইনাস 8। তাহলে আমরা এখান থেকে 1 2 3 4টা অঙ্ক আমরা দেখলাম, এই 4টা অঙ্ক আসতে পারে। এবার আমরা দেখব বীজগাণিতিক সংখ্যামালার সরলীকরণ এই অধ্যায় থেকে কোন কোন অঙ্কগুলো আসতে পারে দেখি। তাহলে বীজগাণিতিক সংখ্যামালার সরলীকরণে কোষে দেখি 15 থেকে আমরা দেখব যে 2 এর 6 নাম্বারেরটা স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার বাই স্কয়ার প্লাস ab ভাগ a কিউব প্লাস বি কিউব বাই স্কয়ার মাইনাস বি স্কয়ার এই অঙ্কটা দেখব। তার সঙ্গে দেখব আমরা 3 এর 6 নাম্বারেরটা কি আছে এখানে 1 বাই এক্স মাইনাস 1 প্লাস 1 বাই এক্স প্লাস 1 প্লাস হচ্ছে 2x বাই এক্স স্কয়ার প্লাস 1 প্লাস 4x কিউব বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1 আর দেখবো আমরা 8এরটা কি আছে যে b প্লাস সি বাই a মাইনাস বি ইন্টু a মাইনাস সি প্লাস সি প্লাস a বাই b মাইনাস a ইন্টু b মাইনাস সি প্লাস a প্লাস b বাই সি মাইনাস a ইন্টু সি মাইনাস b। আর 10 এর অঙ্কটা দেখবো যে a স্কয়ার বাই এক্স মাইনাস a প্লাস হচ্ছে b স্কয়ার বাই এক্স মাইনাস b প্লাস সি স্কয়ার বাই এক্স মাইনাস c প্লাস a প্লাস b প্লাস c বাই a বাই এক্স মাইনাস a প্লাস হচ্ছে b বাই এক্স মাইনাস b প্লাস c বাই এক্স মাইনাস c। তাহলে আমরা এখান থেকে 1 2 3 4 আমরা কোষে দেখি 15 থেকে আমরা 4টা অঙ্ক আমরা দেখব। এবার আমরা দেখব ত্রিভুজের কোণ এবং বাহুর মধ্যে সম্পর্ক যাচাই। এখান থেকে আমরা প্রমাণ উপপাদ্য করব, সেখান থেকে কি আসতে পারে আমরা দেখি। প্রথমে দেখব যে উপপাদ্য 7এরটা কি দেওয়া আছে এখানে যে কোন ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে বহিস্থ কোণ উৎপন্ন হয়, যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটার পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের পরিমাণের যোগফলের সমান। খুব ভালোভাবে দেখবে এটা আসতে পারে। এরপরে আমরা দেখব যে উপপাদ্য 8 নাম্বার কি আছে যে এখানে একটি ত্রিভুজে 3টি কোণের পরিমাপের সমষ্টি 2 সমকোণ অর্থাৎ 180 ডিগ্রি এই প্রমাণটা দেওয়া আছে। আর আমরা দেখব এই নিজে করি এই কোষে দেখি 16.1 থেকে কি আসছে দেখব। এবং এখানে যে অঙ্কগুলো আমরা দেব সেগুলো অবশ্যই তোমরা চ্যানেলের ভিডিও থেকে পেয়ে যাবে, ওখানে পুরো সমাধান করে দেওয়া আছে কোষে দেখি অঙ্কগুলো। এখান থেকে যেগুলো আসতে পারে সেটা হচ্ছে এরকম তো একটা আসবে যে কোনো অঙ্ক কোনো একটা ত্রিভুজ বা চতুর্ভুজ বা যে কোনো একটা ফিগার দেওয়া থাকলো, চিত্র দেওয়া থাকলো, সেখান থেকে তোমার কোণের মান বের করতে হবে, এরকম একটা অঙ্ক দেবে। তার সঙ্গে সঙ্গে এটা শর্ট 1 নাম্বার দেবে, তার সঙ্গে সঙ্গে যেটা বড় প্রশ্ন দেবে সেটা হচ্ছে তোমার 11 নাম্বার অঙ্কটা দেব যে ত্রিভুজ এবিসি এর এবিসি ও কোণ এসিবি এর অন্তঃসমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করি যে কোণ বি ও সি হচ্ছে 90 ডিগ্রি প্লাস 1/2 ইন্টু কোণ হচ্ছে বিএসি। তোমরা এটা দেখবে। তার সঙ্গে সঙ্গে দেখবে যে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ 60 ডিগ্রি। তোমরা 18 নম্বরের অঙ্কটা দেখবে। আর দেখবে যে 9 নম্বরের অঙ্কটা যে প্রমাণ করি যে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে উভয় দিকে বাড়ালে যে দুটি বহিঃ কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি হচ্ছে 2 সমকোণের থেকে বেশি। তাহলে এখান থেকে আমরা কয়টা অঙ্ক কমন দিলাম?
যে 16 নম্বর অধ্যায় ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্ক যাচাই থেকে প্রথমে আমরা দিলাম এই 145 পৃষ্ঠা 7 নম্বরের অঙ্কটা, তারপরে দিলাম 147 পৃষ্ঠা উপপাদ্য 8-এর, তাহলে দুইটা হলো, এবং কোষে দেখি 16.1-এর আমরা 9, 11 এবং 18 নম্বরের অঙ্ক দেখব। এরপরে আমরা দেখব 16.2-এর অঙ্ক। কোষে দেখি 16.2-এর, তার আগে আমরা দেখব যে এখানে আমরা এখান থেকে দুটো উপপাদ্য দেখব। দেখো এখানে প্রথমে দেখব 10 নম্বরের উপপাদ্যটা, 155 পৃষ্ঠা। উপপাদ্যতে কি আছে, যে একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ পরস্পর অসমান হলে বৃহত্তর কোণটি বিপরীত বাহুর দৈর্ঘ্যের ক্ষুদ্রতর কোণটির বিপরীত বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হবে। এটা একটা। আর একটা এখান থেকে দেখবে যে উপপাদ্য 9, 153 পৃষ্ঠা, একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাণ ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণের পরিমাণ অপেক্ষা বৃহত্তর হবে। তাহলে কোষে দেখি 16.2 থেকে আমরা উপপাদ্য 155 পৃষ্ঠা দিলাম, 153 পৃষ্ঠা 9 নম্বরের, 155 পৃষ্ঠা এই 10 নম্বরের উপপাদ্য, আর দিলাম কোষে দেখি 16.2-এর 10 নম্বরের অঙ্কটা, যে প্রমাণ করি যে সমকোণী ত্রিভুজের অতিভুজ বৃহত্তম বাহু। তাহলে কোষে দেখি 2-এর আমরা অঙ্ক দিলাম একটা 10 নম্বরের, আর 153 পৃষ্ঠা থেকে উপপাদ্য দিলাম, আর 155 পৃষ্ঠা থেকে একটা উপপাদ্য দিলাম। এরপরে আসবো সময় ও কার্য অঙ্ক থেকে। সময় ও কার্য 17 নম্বর অধ্যায় থেকে দেখা যাক কোনটা আসতে পারে। দেখো এখানে নিজে করি 17.1 থেকে সেরকম অঙ্ক আসার নেই। আমরা কোষে দেখি 17.1 থেকে দেখব কোন অঙ্কটা আসছে। তাহলে সময় ও কার্য থেকে আমরা কোষে দেখি 17.1 থেকে আমরা 9 নম্বরের অঙ্কটা করব। বাল্ব তৈরির একটি সমবায় কারখানায় 45 জন সদস্য 12 দিনে 10,000 বাল্ব তৈরি করতে পারেন। হঠাৎ একটি জরুরি বরাত পাওয়ায় 9 দিনে 10,000টি বাল্ব তৈরি করতে হবে। চুক্তিমতো বাল্ব যোগান দিতে আর কতজন সদস্য নিয়োগ করতে হবে দেখি। তাহলে আমরা 9 নম্বরের অঙ্কটা দেখব। এবং কোষে দেখি 17.2-এর 7 নম্বরের অঙ্কটা দেখব। 7 নম্বরের অঙ্কটা কি বলা আছে, যে কোনো একটি কাজ রমা ও রোহিত 20 দিনে, রোহিত ও সাব্বা 15 দিনে ও রমা ও সাব্বা 20 দিনে করতে পারে। হিসাব করে লিখি তিনজনে একত্রে যে কত দিনে কাজটি শেষ করবে। রমা, রোহিত, সাব্বা প্রত্যেকে আলাদা আলাদা কাজ করলে কে কত দিনে কাজটি শেষ করতে পারবে হিসাব করে দেখি। তাহলে 7 নম্বরেরটা এবং 9 নম্বরের অঙ্কটা, একটি কাজ মেরি ও ডেভিড একা একা যথাক্রমে 10 দিন ও 15 দিনে করতে পারে। প্রথমে মেরি একা 4 দিন ও পরে ডেভিড একা 5 দিনে কাজটা করে চলে গেল। মারিয়া এসে বাকি কাজটি 4 দিনে শেষ করলো। যদি মেরি, ডেভিড ও মারিয়া একসাথে কাজটি করতো তবে কত দিনে কাজটি শেষ করতো হিসাব করে লিখি। তাহলে কোষে দেখি 17.2 থেকে 7 আর 9 এবং 6 নম্বরের অঙ্কটা করবে। তাহলে এখান থেকে আমরা 3টা অঙ্ক আসতে পারে বলে মনে করছি, সেটা হচ্ছে 6, 7 আর 9। 6 নম্বরটা কি আছে, পৌরসভার জল সরবরাহের নলটি দিয়ে রোহানদের বাড়িতে চৌবাচ্চাটি 30 মিনিটে পূর্ণ করা যায়। ওদের বাড়ির সব নলের কল খুলে ওরা 4 ঘন্টায় ওই পূর্ণ চৌবাচ্চার সমস্ত জল দিয়ে কাজ করতে পারে।
কোনো একদিন যদি জল সরবরাহের নলটি মাত্র 25 মিনিট খোলা থাকে তাহলে ওই জল দিয়ে কত পুনরায় বাড়ির কাজ করতে পারবে হিসাব করে লিখি। তাহলে 17.1 থেকে 1টা এবং 17.2 থেকে 3টা অঙ্ক দিলাম। আশা করি এর মধ্যে তোমরা অঙ্ক পেয়ে যাবে। কখনো কখনো হতে পারে যে হুবহু তোমরা হয়তো কমন পাচ্ছ না, কিন্তু এরকম টাইপ অঙ্কের ভাষা যেগুলো দেখছো ঠিক একইভাবে এই অঙ্কের ভাষা শুধু নামগুলো চেঞ্জ করে দিতে পারে, কিন্তু একই ধরনের অঙ্ক আসতে পারে। তোমাদের যে বিপরীত কোণের ধারণা থেকে সময় ও কার্য অর্থাৎ তোমাদের 7 নম্বর অধ্যায় থেকে যে 17 নম্বর অধ্যায় অবধি অঙ্ক আসবে, সেগুলো এই বই থেকে আমরা কতগুলো সম্ভাব্য অঙ্ক এখান থেকে তুলে ধরলাম। আশা করব তোমরা এই সমস্ত অঙ্কের মধ্যেই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে অর্থাৎ সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে আশা করি পাবে। তোমরা এগুলো অবশ্যই ভালো করে দেখে নেবে এবং যে অঙ্কগুলো তোমরা এখান থেকে পারবে না সেগুলো অবশ্যই ভিডিও থেকে দেখে নেবে। ধন্যবাদ।